এই দিদি, জানিস তো আমার না তোর হাতে তন্দুরি চিকেন খেতে খুব ইচ্ছা করছে। তুই কি আমাকে তন্দুরি চিকেন বানিয়ে দিবি প্লিজ? না রে, আমি তোকে আর তন্দুরি চিকেন বানিয়ে দিতে পারবো না, কারণ আমার হাতের অল্প একটু তন্দুরি চিকেন খেয়ে তোর তো হয় না, তোর আবার অনেকটা চাই। তাই তোকে আমি কোনোভাবেই তন্দুরি চিকেন বানিয়ে দিতে পারবো না। তুই বরং মাকে গিয়েই বল। দিদি প্লিজ দে না, কারণ অনেক দিন হয়ে গেল তোর হাতের তন্দুরি চিকেন খাওয়া হয় না। আর তাছাড়া আমরা তো দুজন মিলেই খাবো, আমি কি একা খাবো? আমার সঙ্গে তো তুইও খাবি বল। আর আমি যদি মাকে বানিয়ে দিতে বলি তাহলে মা আমাকে বানিয়ে দেবে ঠিকই, কিন্তু মা তো আর তোর মতো তন্দুরি চিকেন বানাতে পারে না। মায়ের হাতের তন্দুরি চিকেন আর তোর হাতের তন্দুরি চিকেনের মধ্যে অনেক পার্থক্য আছে। আচ্ছা ঠিক আছে, চল তুই তাহলে আমার হাতে হাতে সাহায্য করে দিবি, ঠিক আছে? বাড়িতে চিকেন আছে তো, দেখি বানানো যায় কি। এই বলে কবিতা এবং রিমি দুজনেই রান্নাঘরে চলে যায়। আর তারা রান্নাঘরে গিয়ে ফ্রিজ থেকে চিকেন বের করে তন্দুরি চিকেন বানাতে শুরু করে। আর এমন সময় সেখানে তাদের মা প্রিয়াঙ্কা দেবী এসে বলে, কি ব্যাপার, তোরা দুই বোনে আবার রান্নাঘরে কি করছিস রে? তোদের কি এসব ছাড়া আর কোনো কাজ নেই? যখনই দেখি না কেন তখনই তোরা রান্নাঘরে তন্দুরি চিকেন বানাতে চলে আসিস। এত কিসের পছন্দ বলতো? আরো তো অনেক খাবার আছে, তাছাড়া চিকেনের তো আরো রেসিপি আছে, তাই না? তোরা সেগুলোও তো ট্রাই করতে পারিস। না মা, চিকেনের অনেক রেসিপি আছে সেটা আমরা খুব ভালো করে জানি, কিন্তু দিদির হাতের তন্দুরি চিকেনের সামনে আমি অন্য কোনো রেসিপি ট্রাই করতেই চাই না, কারণ আমার কাছে দিদির হাতের তন্দুরি চিকেনই বেস্ট। মা জানো তো, আমি ভাবছি আমি আর দিদি দুজন মিলে একটা দোকান খুলবো, মানে ছোটখাটো একটা দোকান কিনবো আর সেখানে তন্দুরি চিকেন বানিয়ে বিক্রি করব। তুমি ভাবো তো মা, একবার যদি দিদির হাতের তন্দুরি চিকেন ফেমাস হয়ে যায় তাহলে কি হবে? আচ্ছা, তোরা আবার তন্দুরি চিকেন বিক্রি করবি? বাবা, তোরা তো দেখছি অনেক কিছু ভেবে নিয়েছিস। ভবিষ্যতে কি চাকরি বাকরি করার ইচ্ছা নেই? এই তন্দুরি চিকেনের পেছনেই পড়ে থাকবি তাহলে? শোন, তোদের বাবা যদি একবার জানতে পারে তাহলে তোদের পড়াশোনা না করিয়ে বিয়ে দিয়ে দেবে বলে দিলাম। এই বলে প্রিয়াঙ্কা দেবী সেখান থেকে চলে যায়। প্রিয়াঙ্কা দেবী তার স্বামী প্রীতম বাবু এবং দুই মেয়ে কবিতা ও রিমিকে নিয়ে শহরে বাস করে। প্রীতম বাবু ছিল একজন ফ্যাক্টরির মালিক, আর সে মাস গেলেই অনেক ভালো টাকা ইনকাম করে। তাই সে তার দুই মেয়ের জীবনে কোন রকম কিছু অভাব রাখেনি, কিন্তু তবুও তার দুই মেয়ে তন্দুরি চিকেনের দোকান খুলতে চায়, কারণ তারা দুজনই তন্দুরি চিকেন খেতে প্রচন্ড পরিমাণে ভালোবাসে। আর আজকেও তারা দুই বোন মিলে খুবই সুস্বাদু ভাবে তন্দুরি চিকেন বানিয়ে ফেলে। এভাবেই দেখতে দেখতে সময় কাটতে থাকে। আর একদিন রিমি এবং কবিতা তাদের বাবাকে বলে, বাবা, আসলে তোমাকে একটা কথা বলার ছিল, শুধু আমারই নয়, দিদিও বলতে চাই। এই দিদি, তুই বল না। হ্যাঁ, কি হয়েছে? তোরা কি বলতে চাস বল, আর একটু তাড়াতাড়ি বল, আমাকে আবার ফ্যাক্টরিতে যেতে হবে। আসলে বাবা, আমরা দুই বোন মিলে ভাবছি যে আমরা ছোটখাটো একটা দোকান খুলবো। কি দোকান খুলবি? কিন্তু কেন? তোদের আবার টাকা পয়সার অভাব পড়ে গেল নাকি? আচ্ছা, তোদের শপিং করার জন্য টাকা লাগবে তাই তো? সেই জন্যই তোরা আমার কাছ থেকে টাকা চাইতে পারছিস না, দোকান খোলার কথা বলছিস। আচ্ছা বল, কত টাকা লাগবে, আমি দিয়ে দিচ্ছি। ও বাবা, আমাদের তো টাকা লাগবে না, আসলে আমাদের দোকান খোলার খুব ইচ্ছা। তুমি যদি বাজারে আমাদের একটা দোকানের ব্যবস্থা করে দিতে তাহলে খুব ভালো হতো। বাজারে তো তোমাকে অনেকেই চেনে, আর বাজারের মধ্যেই আমরা যদি একটা দোকান খুলতে পারি তাহলে কিন্তু আমরা দুজন মিলে সেখানে তন্দুরি চিকেন বানিয়ে বিক্রি করতে পারবো। আমাদের দুজনের তন্দুরি চিকেন বিক্রি করার খুব ইচ্ছা বাবা, কারণ আমরা এত ভালো তন্দুরি চিকেন রান্না করতে পারি, তাই সবাইকে আমরা খাওয়াতে চাই। কি বলছিস কি তোরা? তোরা দোকান খুলবি আবার সেখানে তন্দুরি চিকেন বিক্রি করবি? আচ্ছা, তোদের এই দোকানের ভূতটা মাথায় কিভাবে ঢুকলো বলতো? নিশ্চয়ই তোদের মা ঢুকিয়েছে, তাই তো? তোদের মায়ের ছাড়া এইসব প্ল্যান তো আর কারো হতে পারে না। শোন, আমি তোদের দুই বোনকে ভালো করে পড়াশোনা শিখিয়ে ভালো একটা কাজে লাগাতে চাই, আর তোরা চাইলেই তোদের নিজেদের পছন্দ মতো কাজ করতে পারিস, কিন্তু হ্যাঁ, তাই বলে আমি তোদেরকে দোকান খুলতে দেবো না। তুমি যখন বলছো যে তোরা তোদের পছন্দ মতো কাজ করতেই পারিস, তাহলে তুমিও শুনে নাও বাবা, আমাদের পছন্দের কাজ হলো তন্দুরি চিকেন বানিয়ে বিক্রি করা, আর বিক্রি করলে তো টাকাও ইনকাম হবে। আর তাছাড়া তুমিই তো এতদিন বলে এসেছো কোনো কাজই ছোট নয়, সব কাজ সমান। তাহলে আজকে আমাদের দুই বোনকে দোকান খুলতে দিচ্ছ না কেন? আমাদের যেই কাজটা করতে ভালো লাগে আমরা কি সেটাও করতে পারবো না বাবা? আর তাছাড়া তন্দুরি চিকেন বিক্রি করা কি ছোট কাজ? বাবা, রিমি কিন্তু ঠিকই বলছে। আর বাবা, তুমি একটা জিনিস ভেবে দেখেছো, আমাদের কিন্তু ভাই নেই, তাই তোমাকে ভবিষ্যতে দেখার মতো কেউ নেই। আমাদের যদি একটা ভাই থাকতো তাহলে তোমার সঙ্গে তো সেও রোজগার করতে পারতো। আমরা মেয়ে হয়ে তোমার উপর বোঝা হতে চাই না। আমরা দুজনে ভেবেই নিয়েছি আমরা তন্দুরি চিকেন বিক্রি করে ফেমাস হতে চাই, যাতে ভবিষ্যতে আমরা দুই বোন তোমাদের দায়িত্ব নিতে পারি। এভাবেই দুই বোন অনেক করে জোর করতে থাকলে প্রীতম বাবু শেষ পর্যন্ত রাজি হয়। আসলে প্রীতম বাবুর কাছে কোনো টাকা পয়সার অভাব নেই, কিন্তু তবুও তার দুই মেয়ে এখন তন্দুরি চিকেন বিক্রি করার জন্য লাফালাফি করতে থাকে।
এভাবেই কিছুদিন কাটে আর প্রীতম বাবু বাজারে একটা দোকানের ব্যবস্থা করে দেয়, যার ফলে কবিতা এবং রিমি দুজনেই প্রচন্ড পরিমাণে খুশি হয়। বাবা তোমাকে অনেক ধন্যবাদ। আমরা যা পড়াশোনা শিখেছি সেটা কাজে লাগিয়ে আমরা অনায়াসেই কোনো ভালো কাজ পেয়ে যেতে পারবো, কিন্তু আমরা কোনো চাকরি বাকরি করতে চাই না। আমরা তন্দুরি চিকেনই বিক্রি করতে চাই। আমরা চাই আমাদের হাতের এই সুস্বাদু তন্দুরি চিকেন যাতে পুরো শহরে বিখ্যাত হয়ে যাক, আর এটাই আমাদের দুই বোনের স্বপ্ন। আচ্ছা ঠিক আছে, আমাকে আর ধন্যবাদ জানানোর প্রয়োজন নেই। আমি সাহায্য করবো না তো কে করবে? আর শোন, যদি টাকা পয়সার আরো প্রয়োজন পড়ে তোর মায়ের কাছে রাখা আছে, ওটা নিয়ে নিবি কেমন? আর তাছাড়া চিকেন কেনার জন্য তো তোদের অনেক টাকা লাগবে, কেননা এখন চিকেনের দাম তো অনেকটাই বেড়ে গেছে, তাই না? হ্যাঁ বাবা, চিকেন কেনার জন্য তো টাকা লাগবে ঠিকই, কিন্তু এখন আমাদের কাছে যা টাকা আছে আমরা তাই দিয়েই চালাতে চাই। তারপর যখন আমাদের টাকা লাগবে তখন আমরা মায়ের কাছ থেকে চেয়ে নেব। এভাবেই তারা দুই বোন পুরোপুরিভাবে সিদ্ধান্ত নিয়েই ফেলে যে তারা তন্দুরি চিকেন বানিয়ে বিক্রি করবে। আর কয়েকদিনের মধ্যেই তারা বাজারের সেই দোকানে তন্দুরি চিকেন বিক্রি করতে বসে পড়ে। আর ধীরে ধীরে একের পর এক তাদের কাছে কাস্টমার আসা শুরু হয়। কবিতা নিজে হাতে তন্দুরি চিকেন বানায় আর রিমি সবাইকে পরিবেশন করে। এভাবেই দেখতে দেখতে তারা প্রথম মাসে বেশ ভালো টাকা উপার্জন করে, যার ফলে রিমি এবং কবিতা দুই বোনই প্রচন্ড পরিমাণে খুশি হয়। মা বাবা দেখো আমরা দুজনে কত টাকা রোজগার করেছি। বাবা তোমাকে বললাম না আমরা দুই বোনের ঠিক এই কাজটা করতে পারবো? তুমি তো বিশ্বাসই করছিলে না। দেখো এবার আমরা কত টাকা রোজগার করেছি এক মাসে। হ্যাঁ বাবা, এবার কিন্তু তোমাকেও মানতে হবে যে আমরা দুই বোন অনেক ভালো রান্না শিখে গেছি। আর শুধু তন্দুরি চিকেনই না, আমরা কিন্তু অন্যান্য খাবারও রান্না করতে পারবো। কিন্তু দিদি, তোর হাতের আর অন্য কোনো খাবার আমার ভালো লাগে না। আমার তো শুধু তন্দুরি চিকেনই ভালো লাগে। রিমির কথা শুনে সকলে হো হো করে হেসে ওঠে। আমি তো ভেবেছিলাম আমার দুই মেয়ে হয়তো তন্দুরি চিকেন নিয়ে পাগলামি করছে, কিন্তু তোরা যে এতটা বড় হয়ে গেছিস আমার খুব ভালো লাগছে। বিশ্বাস কর, আমি তো ভাবতেই পারিনি যে তোরাও একদিন রোজগার করে বাবা মায়ের দায়িত্ব নিবি বলে এগিয়ে আসবি। আচ্ছা তাহলে এবার আমি কাজটা ছেড়ে দিই, আর ওই যে আমার ফ্যাক্টরি রয়েছে না, ওটা আমি তাহলে বিক্রি করে দিই। আমার দুই মেয়ে যখন রোজগার করতে শিখেই গেছে, তাহলে আমি আর কিসের জন্য রোজগার করবো, তাই না? প্রীতম বাবুর কথা শুনে সবাই হেসে ওঠে। আর এভাবে সেদিনের পর থেকে দুই বোন আরো বেশি মন দিয়ে নিজেদের কাজ করতে থাকে। আর একদিন তাদের দোকানে এক প্রতিবেশী অন্বেষা দেবী যায়। এই যে রিমি, কবিতা, তোরা দুই বোনে তো বেশ ভালোই তন্দুরি চিকেন বিক্রি করছিস। আশেপাশে চারিদিকে তো তোদের নাম ভালোই ছড়িয়ে পড়েছে। ওই দেখি দে, আমাকেও এক প্লেট তন্দুরি চিকেন দে, আমিও খেয়ে দেখি আমার মেয়ের থেকে ভালো তোরা তন্দুরি চিকেন বানাতে পারিস কিনা। জানিস তো আমার মেয়েও কিন্তু খুব ভালো তন্দুরি চিকেন বানায়, কিন্তু তোদের মতো রাস্তায় এরকম তন্দুরি চিকেন বিক্রি করে লোকজনকে খাওয়ায় না। কাকিমা, আপনার মেয়েও তন্দুরি চিকেন বানাতে পারে সেটা শুনে আমরা কি করব? আর তাছাড়া আপনার মেয়ে যখন এতই ভালো তন্দুরি চিকেন বানাতেই পারে, তাহলে আপনি আমাদের হাতের তন্দুরি চিকেন খেতে এসেছেন কেন? বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকাতে এসেছেন। আর শুধু আপনাকে নয়, আপনার পরিবারকে আমি খুব ভালো করে চিনি। এক নম্বরের গন্ডগোলের পরিবার। যেখানেই যাবেন সেখানেই গন্ডগোল পাকিয়ে ছাড়বেন। আচ্ছা যান যান, গিয়ে বসুন, আমি এক্ষুনি তন্দুরি চিকেন নিয়ে যাচ্ছি। তোরা কাস্টমারের সঙ্গে এরকম ব্যবহার করিস আমি তো আগে জানতাম না। আমি যদি জানতাম তাহলে তোদের দোকানে কখনোই তন্দুরি চিকেন খেতে আসতাম না। তার থেকে ভালো আমি বাড়িতেই আমার মেয়ের হাতে তন্দুরি চিকেন খেয়ে নিতাম। টাকা দিয়ে খাবো, আবার এত কথা শুনতে হবে। আরে কাকিমা, দয়া করে আপনি কিছু মনে করবেন না। আসলে আমার বোনটা একটু ছটফটে তো, ও একটু বাড়তি বকে ফেলে। আপনি গিয়ে বসুন না, আমি আপনাকে তন্দুরি চিকেন বানিয়ে দিচ্ছি। কবিতার কথা শুনে অন্বেষা দেবী মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। আর সে টেবিলে বসে তন্দুরি চিকেনের জন্য অপেক্ষা করতে থাকে। আমাকে এভাবে অপমান করা ঠিক আছে? আজকে তোদের তন্দুরি চিকেন খেয়ে আমি এমন নাটক করব, দেখবি তোদের এই তন্দুরি চিকেনের দোকান সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। তখন আমিও দেখি তোরা কিভাবে উপরে উঠতে পারিস। খুব ইচ্ছা তাই না আমাকে অপমান করার? এত সাহস! দাঁড়া, আজকে তোদেরকে দেখাচ্ছি মজা। অন্বেষা দেবী মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যেই রিমি তার সামনে তন্দুরি চিকেন রেখে দেয়। আর অন্বেষা দেবী সেই তন্দুরি চিকেন খাওয়ার পরেই নাটক করতে শুরু করে দেয়। এ বাবা, এটা আবার কি? তোমরা দুই বোনে তন্দুরি চিকেনে কি মিশিয়েছো? আমার মাথাটা ঘুরছে, আমার বমিও পাচ্ছে। জানি না তোমরা কি মিশিয়েছো। এই তন্দুরি চিকেন কিভাবে রান্না করেছো? এ বাবা, এটা থেকে এত বাজে গন্ধ বেরোচ্ছে কেন? তোমরা কি আমাদেরকে মরা চিকেন দিয়ে তন্দুরি বানিয়ে খাওয়াচ্ছ?
আমি জানতাম আপনি ঠিক কিছু না কিছু একটা গন্ডগোল পাকাতেই এখানে এসেছেন। কাকিমণি এখানে সবাই বসে তন্দুরি চিকেন খাচ্ছে, আর আমরা একেবারে দোকান থেকে ফ্রেশ চিকেন কিনে নিয়ে এসে তন্দুরি বানাই। সবাই একই খাওয়ার পর কেউ কিছু বলছে না। তবে জানি না আপনার চিকেন থেকে কেন এরকম গন্ধ বেরোচ্ছে। আপনি নিশ্চয়ই আমাদেরকে বদনাম করার জন্য এরকম নাটক করছেন, তাই তো? রিমির কথা শেষ হতে না হতেই অন্বেষা দেবী মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটক করে, আর সে এতটাই শরীর অসুস্থ হওয়ার নাটক করে যে রিমি এবং কবিতা তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে বাধ্য হয়। তবে ডাক্তার অন্বেষা দেবী চেক আপ করার পর কোন রকম রোগ ধরতে পারে না, আর ডাক্তারবাবু স্পষ্টভাবে জানিয়ে দেয় অন্বেষা দেবী পুরোপুরিভাবে সুস্থ। যার ফলে রিমি এবং কবিতা বুঝতে পারে অন্বেষা দেবী শুধুমাত্র নাটক করছে, এছাড়া আর অন্য কিছু নয়। আসলে অন্বেষা দেবী শাড়ির আঁচলে একটা মরা ইঁদুর বেঁধে নিয়ে আসে, আর সেটা থেকে অনেক বাজে দুর্গন্ধ বেরোয়। এমনকি অন্বেষা দেবী সেই মরা ইঁদুর তন্দুরি চিকেনের মধ্যে মিশিয়ে দেয়, যার ফলে সেই চিকেন থেকে বাজে দুর্গন্ধ বেরোয়। আর সবাই মিলে যখন অন্বেষা দেবীকে পুলিশের ভয় দেখায়, তখন অন্বেষা দেবী ভুল স্বীকার করতে বাধ্য হয়। আমাকে ক্ষমা করে দে, আমারই ভুল ছিল। আসলে রিমি যখন আমাকে অপমান করছিল তখন আমার খুব খারাপ লেগেছিল, তাই আমি এরকম বাজে একটা প্ল্যান করেছি। আমাকে ক্ষমা করে দে তোরা, আমি আর এরকম কখনো করব না। আপনি যেহেতু নিজের মুখে সবকিছু স্বীকার করেছেন, তাহলে আপনি এবার যান। আমরা এবার পুলিশকে এই ভিডিও রেকর্ডিংটা দেখিয়ে দেব। এই দেখুন, আমি কিন্তু ভিডিও রেকর্ডিং করেছি, যেটাতে আপনি স্পষ্টভাবে আপনার ভুল স্বীকার করেছেন। এটা যদি আমরা পুলিশকে দেখাই, তাহলে নিশ্চয়ই কিন্তু পুলিশ আপনাকে অ্যারেস্ট করে নিয়ে চলে যাবে। আরে না না, আমি বললাম তো আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এরকম করব না। আসলে তুমি ঠিকই বলেছিলে, তোমার ওপর হিংসা করেই আমি ভুল করেছি। কবিতা, আমাকে ক্ষমা করে দে মা। তোর বোনকে একটু বল না আমাকে যাতে পুলিশে না দেয়। এভাবেই অন্বেষা দেবী সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। আর সেদিনের পর থেকে সবাই জেনে যায় যে রিমি এবং কবিতা তাদের দোকানে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে তন্দুরি চিকেন রান্না করে, আর এমনকি তারা কাস্টমারকে একেবারে বাজার থেকে কিনে নিয়ে আসা ফ্রেশ চিকেন খেতে দেয়, যার ফলে সময়ের সঙ্গে সঙ্গে তাদের দোকানে কাস্টমার আরো বেড়ে যায়। আর তারা দুই বোনেই এভাবেই দিনের পর দিন আরো বেশি পরিমাণে টাকা উপার্জন করতে থাকে। ভবিষ্যতে তারা দুই বোন একটা বড় রেস্টুরেন্ট খোলে, যার ফলে দুই বোনের এরকম উন্নতি দেখে তাদের বাবা মা প্রচন্ড পরিমাণে গর্বিত বোধ করে।